বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নির্বাচনী এলাকা কক্সবাজার শহর, কক্সবাজার সদর, রামু এবং ঈদগাঁও উপজেলা তথা সম্মানিত কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম। জানি আপনারা কেউ ভালো নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। দেশ আজকে চরম অস্থিরতার মধ্যে সময় ক্ষেপণ করছে। ঠিক এই অবস্থায় সকলের কাছে প্রশ্ন, কেন আমি আপনাদের থেকে দূরে? সম্মানিত আমার জনগণ, আমি আপনাদের থেকে বেশি দূরে নই। আমার বিরুদ্ধে শুধু কক্সবাজারেই 9টি মামলা হয়েছে। প্রতিটি মামলার কোনো ভিত্তি নেই, প্রতিটি মামলার কোনো যৌক্তিকতা নেই। কোনো মামলায় আমার জড়িত থাকার প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো প্রমাণ পাওয়া যাবে না। ঢাকায়ও আমার বিরুদ্ধে অনেক মামলা দেয়া হয়েছে। এই অবস্থায় আমি ভেবেছিলাম আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আদালতে হাজির হব, কিন্তু আমার মতো ব্যক্তিদের পক্ষে সেই আদালতে কোনো আইনজীবী দাঁড় করাতে দেয়া হচ্ছে না। দেশের কোথাও চরম অসম্মান করা হচ্ছে রাজনৈতিক নেতা কর্মীদের। ঠিক এই অবস্থায় আমি আপনাদের থেকে সাময়িকভাবে একটু দূরে আছি। তবে দেশে যখন অস্থিরতা কেটে উঠবে, দেশে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমার মতো ব্যক্তিদের পক্ষে আদালতে আইনজীবীরা দাঁড়াতে পারবে, তখন আমি আদালতে ইনশাল্লাহ হাজির হব। অবাকের বিষয়, আমার বিরুদ্ধে যত মামলা হয়েছে কক্সবাজারে, প্রতিটি মামলার বাদী কিন্তু কক্সবাজারের একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা, সাবেক সংসদ সদস্য। তিনি তার অনুসারীদের দিয়ে তার ব্যক্তিগত ব্যবসায়িক অফিসে বসে প্রতিটি মামলা একজন বিশেষ আইনজীবী দিয়ে লিখিয়েছেন এবং তিনি সেই লেখনির সময়ে তিনি বলেছেন, এমনভাবে কমলকে দাও যাতে সে আর কখনো বেরোতে না পারে। এবং আমি দেখেছি 9টি মামলার মধ্যে 6টি মামলায় 1 নম্বর আসামি করা হয়েছে আমাকে। আমার চেয়ে অনেক বড় বড় রাজনৈতিক নেতা আমার দলে কক্সবাজারে আছেন, কিন্তু আমার বিপক্ষে এত বেশি মামলা দেয়া হয়েছে। যিনি দিয়েছেন তাকে গত 16 বছর কোথাও আমি অসম্মান করিনি। এমনকি আমার দ্বারা তার বিরুদ্ধে অথবা আমার সরকারের দ্বারা একটা মামলাও দেয়া হয়নি এবং তিনি সব সময় নিরাপদে বহাল ছিলেন। আজকে যাকে 16টি বছর একটি মামলা দিইনি, তিনিই আজকে আমাকে শেষ করার জন্যে তিনি মামলা পর মামলা দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আমি বর্তমানে আছি। রাজনৈতিক পট পরিবর্তনের পর আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেই বিশেষ নেতার অনুসারী কয়েকজন সাংবাদিক কয়েকটি বিশেষ পত্রিকায় লিখেছেন আমার অরেল সম্পদ অর্জনের কথা। কোথাও আমার সম্পদ তারা উল্লেখ করতে পারেনি, কোথাও ব্যাংক ব্যালেন্স দেখাতে পারছে না, কোথাও সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। শুধু একটাই অভিযোগ, আমি ক্রীড়া ও কারিগরি কলেজের নামে একটি জমি দখল করেছি। সম্মানিত জনগণ, কক্সবাজারে তখন বিকেএসপি ছিল না, রামু উপজেলায় কোনো কারিগরি সেন্টার ছিল না। ক্রীড়া ও কারিগরি কলেজের জমিটুকু যখন মানুষ দখলের পর দখল করে যাচ্ছে, তখন আমি এটি কলেজের জন্য রেখে দিয়েছিলাম। আবেদন জানিয়েছিলাম এই প্রতিষ্ঠানটি যাতে আমার এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে এবং ক্রীড়া ও কারিগরি কলেজের স্বপ্ন দেখেছিলাম। সৌভাগ্যবশত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিকেএসপি দিয়েছিলেন। সেই বিকেএসপি হওয়াতে ক্রীড়া কলেজের স্বপ্ন আমার পূরণ হয়ে যায়। কারিগরি কলেজের স্বপ্ন আবার সেই ঢাকায় গিয়ে আমি তদবির করে কারিগরি ট্রেনিং সেন্টার, স্কুল এবং কলেজ সহ প্রতিষ্ঠা করেছি একই জায়গায়। যেই কারণে ক্রীড়া ও কারিগরি কলেজ এর নামে জমি থাকলেও সেখানে আমি আমার ব্যক্তিগত অর্থ অল্প আমি সরকারি অর্থ দিয়ে একটি ভবন নির্মাণ করেছি। সেই ভবনটি আমার ব্যক্তিগত নয়, সেখানে স্কুল হিসেবে সেটি এখনো আছে। 350 ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করে, শিশু নিকেতন। আমি আপনাদের কাছের মানুষ ছিলাম,
আমি কখনো কারোর ক্ষতি করি নাই, কিন্তু আজকে এই অবস্থায় এসে আমি আপনাদের থেকে দূরে আছি। সম্মানিত জনগণ, সকলের কাছে প্রশ্ন, কেন এমন হলো? আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। রাজনৈতিক নেতাদের ভাগ্য এমনই হয়। আমার বাবা মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী 1971 সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, তখনও আমাদের কক্সবাজারে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ সম্মুখে তখনও তারা পড়েনি। তখনই স্থানীয় রাজাকার আলবদরদের কারণে আমার বাবা দেশান্তরিত হয়েছিলেন। এবং আমার কথা যারা শুনছেন, কক্সবাজারের প্রায় 50,000 মানুষ দেশান্তরিত হয়ে সেই মিয়ানমারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। 1 বছর সেখানে ছিলেন। 1 বছর পরে দেশ স্বাধীন হওয়ার পরে আমার বাবারা, আপনাদের বাবারা অনেকেই সেখান থেকে আবার দেশে ফেরত এসেছিলেন। আজকে আমাদের পরিণতিও একই। 1975 সালে 15ই আগস্টের পরে আমার বাবারা সেই সময় নিজের জীবন বাঁচাতে, আমার বাবাদের মতো আওয়ামী লীগ নেতা কর্মীরা, বীর মুক্তিযোদ্ধারা প্রায় 2 বছর আন্ডারগ্রাউন্ডে আত্মগোপনে তারা ছিলেন। আমার ভাগ্য সেরকম হয়েছে। আমি কখনো কাউকে ক্ষতি করি নাই, অন্যায়ভাবে অর্থ উপার্জন করি নাই। প্রায় 10,000 ছেলে মেয়েকে চাকরি দিয়েছি। কেউ কখনো বলতে পারবে না তাদের থেকে 1টি টাকা চেয়েছি অথবা 1টি টাকা নিয়েছি। আমার সুযোগ ছিল কক্সবাজারে সেই সময়ে কিছু মানুষের দখল বাণিজ্যের সময়ে আমি বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমি যদি নীরবও থাকতাম, আমারও অনেক সম্পদ অর্জিত হতো। অথচ আমার 3 বার সংসদ সদস্য থাকাকালীন আমার কোথাও কিন্তু সম্পদ বর্ধিত হয়নি। আমার কোনো কালো টাকা নেই, আমার কোনো ব্যাংক ঋণ নেই, এবং আমি আমার যা নিজস্ব সংক্ষিপ্ত আয় যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি আমার পরিবারকে দিয়েছি এবং আমার জনগণকে আমি সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। আমি আপনাদের সাথে ছিলাম। আজকে আমাকে যারা দুর্নীতিবাজ বলে আজকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, যাকে এমপি বানানোর জন্য আপনারা আমাকে দুর্নীতিবাজ বলছেন, তার সম্পদ অর্জনের পরিমাণটুকু আপনারা ভেবে দেখুন। তার টেকনাফের 4 কানি জমি 2002 সালে অর্জিত, সোনারপাড়ার 14 কানি জমি 2002 সালের দলিল, গোয়ালিয়া খুনিয়া পালংয়ের 19 কানি জমি 2003 সালের দলিল, নিরিবিলি অরণ্য রশিদনগর ইউনিয়ন রামু উপজেলায় 40 কানি সম্পত্তি 2003 সালে অর্জিত, রামুর ঈদগড়ের 200 কানি জমি রাবার বাগান সহ সেটিও 2003 সালে অর্জিত, কাওয়ারদিয়া 200 কানি জমি সেটিও কিন্তু সেই 2003 সালে তার অর্জিত। কক্সবাজার শহরের সবচেয়ে দামি জায়গা 1 একর, যেটির দাম এখন প্রায় 100 কোটি টাকার উপরে, সেটি নামেমাত্র মূল্যে তিনি 2002 সালে অর্জন করেছিলেন। বিএনপি এক সময় ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকার পরে 3 বছরে তার সম্পদের পাহাড় বাংলাদেশে অন্য কারো হয়েছে সেটি বলতে পারবে না। আজকে উল্টা 1 শতক জমি আপনি দেখান কক্সবাজার শহরে আমার। এই দীর্ঘদিনে আমি কোথাও কোনো দুর্নীতির আশ্রয় নিইনি, অথচ আমাকে অপবাদ দেয়া হচ্ছে। বিচারের ভার আমি জনগণকে দিয়ে দিলাম। আমার বাবা যেমন 71-এ দেশান্তরিত হয়েছিলেন, কিছু মানুষ যেমন আমার বাবার প্রত্যেক বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, লুটপাট করেছিলেন, আগুন নিভাতে যাতে না আসতে পারে পাকিস্তানি সৈন্য দিয়ে 3 দিন পাহারা দিয়েছিলেন। এইভাবে রামুতে জনাব মোশতাক আহমেদ অধ্যক্ষ, জনাব আফসার কামাল চৌধুরী থেকে বাবুল শর্মার বাড়ি, কৃষ্ণ মহাজনের বাড়ি সেই সময় অগ্নিসংযোগ করা হয়েছিল। একই শ্রেণী, একই মতাদর্শী, তাদের উত্তরসূরিরা আজকে কক্সবাজারে নিদমহল আগুন দিয়েছে, যেখানে আমি থাকতাম, যেখানে আমি দীর্ঘদিন ধরে মানুষকে সেবা দিতাম। কক্সবাজারে প্রতিটি বিল্ডিং অট্টালিকা হয়েছে। সেই বিল্ডিংটুকু টিনের ছাউনি, আমি অট্টালিকা করিনি, কারণ আমার বাবার 40 বছরের রাজনীতির সাক্ষী সেই নিদমহল। নিদমহলেই বাবা থাকতেন। নিদমহলে বাবা থেকেই কক্সবাজার মহিলা কলেজ, যেটি এখন সরকারি মহিলা কলেজ,
সেটি প্রতিষ্ঠা করেছিলেন 86 সালে। নিদমহলে থেকেই 82 সালে তিনি কক্সবাজার সৈকত বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নিদমহলে থেকেই তিনি রামু উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন 76 সালে। নিদমহলে থেকেই কক্সবাজারে তিনি এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে সেবা দেননি। কক্সবাজারে এমন কোনো সুধীজন নেই, সাধারণ মানুষ নেই যারা আমার বাবার কাছে আসতেন না। কক্সবাজারে এমন কোনো মানুষ নেই যারা আমার কাছে আসতেন না। কিন্তু সেই নিদমহলে আমি আমার বাবার মতো সাধারণ জীবনযাপন করার চেষ্টা করেছিলাম। আজকে অপবাদ দেয়া হচ্ছে। আমার সম্মানিত জনগণ, আজকে দেশের কোনো কারো নিরাপত্তা নেই। দেশে আজকে প্রায় 1 কোটি মানুষ বেকার, অর্ধেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ। বলা হচ্ছে ব্যাংকে টাকা নেই। ব্যাংকে টাকা কে নিয়ে গেল? শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন 5ই আগস্ট পর্যন্ত, তখন তো ব্যাংকে টাকার অভাব ছিল না। তার চলে যাওয়ার পরে কোন বিমান থেকে তো কোনো কেউ যে টাকা সরিয়েছে সেটাও তো আমরা দেখি নাই। অডিট নাই, কিছু নাই। এই টাকাগুলো দেশে কোথায় গেল? 5 তারিখ পর্যন্ত দেশে টাকা ছিল, 6 তারিখ বলছে দেশে টাকা নেই। আজকে আমার বয়স্ক ভাতা দেওয়ার টাকা নেই। 1 কোটি মানুষকে আমার নেত্রী শেখ হাসিনা, আমরা সকলে মিলে আমরা বয়স্ক ভাতা দিতাম, বিধবা ভাতা দিতাম। আজকে গরিব মানুষ সেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিজিএফ আজকে কিছুই পাচ্ছে না। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, অনেক পরিশ্রম করে আমি মনিরঝিল ব্রিজ আমি একনেকে পাশ করিয়ে এনেছিলাম। কাজটি শুরু হওয়ার কথা ছিল। এসএমপাড়া সনকোলা সংযোগ সেতু, সেটিও প্রকল্প তৈরি করেছিলাম। খরুলিয়া শিকদারপাড়া সংযোগ সেতু, সেটিও প্রকল্পে অন্তর্ভুক্ত করেছিলাম। কিন্তু সেই প্রকল্প, সমস্ত প্রকল্প বাতিল করে দেয়া হলো। ঈদগাহ নাসিখালে ব্রিজের জন্য আমি টাকা বরাদ্দ দিয়েছিলাম, সেই নাসিখালে ব্রিজ এখন বন্ধ। চরপাড়া তেলিপাড়া সেতু এবং কুপখালীতে মঞ্জুরের দোকানের সংযোগ সেতু, সেটিও কিন্তু প্রকল্প অন্তর্ভুক্ত করেছিলাম। ইউনূসের সরকার এসে সব প্রকল্প বাতিল করে দিল। কি লাভ হয়েছে আমার? আমার কক্সবাজারবাসী ক্ষতি হয়েছে। আজকে সারা দেশেই ক্ষতি হয়েছে। দেশে কোনো উন্নয়ন নেই। উন্নয়নে এখনো পর্যন্ত 7 মাস চলছে, 1 টাকাও তারা কিন্তু বরাদ্দ দিতে পারেনি কোথাও। আমার সেই দেশে ব্যাংকে কোথায় টাকা গেল, এটি আমাদের কাছে এখন প্রশ্ন। টাকা তো ছিল, কেন সমবায় ব্যাংকে রাতারাতি প্রায় 16,000 ভরি স্বর্ণ উধাও হয়ে গেল, সেটি জাতির কাছে প্রশ্ন। কেন আজকে দুঃসময়ে বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পরিয়ে কুমিল্লায় রাস্তায় রাস্তায় মানুষকে দেখানো হলো? এ লজ্জা কার? কেন আজকে আমার সনাতনী ধর্মাবলম্বীদের হাজার হাজার স্বর্ণের দোকান লুট করা হলো খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগে? কি দোষ করেছিল আমার সেই সংখ্যালঘুরা? শুধু নৌকায় ভোট দেয় বলে তাদেরকে সেই নির্যাতন, ধর্ষণের চিত্র মানুষ দেখেছে। 2000 পুলিশ নেই, বেঁচে নেই, তাদেরকে হত্যা করা হয়েছে 5ই আগস্টের পরবর্তীতে। পুলিশ কি দোষ করেছিল? সরকারি নির্দেশনায়, সরকারি জানমাল রক্ষার্থে তারা কাজ করেছিল। দেশে সেই সম্মানিত অধ্যক্ষ শিক্ষক শ্রেণী, যাদের প্রতি কখনো জাতি তাকায়নি, সেই শিক্ষক শ্রেণীকে অসম্মান করিয়ে ঘাট ধরিয়ে পদত্যাগ করা হয়েছে প্রায় 1200টি কলেজে। প্রায় 4000 স্কুলে প্রধান শিক্ষককে পদত্যাগ করেছে কিছু আমাদের সন্তান সমতুল্য ছেলেরা। আমি আজকে সকলকে বলবো, তোমরা আমাদের সন্তান সমতুল্য, তোমরা বৈষম্যহীন সমাজের কথা বলছো, কিন্তু কার নেতৃত্বে বলছো? দেশকে তারা তো সব টাকা নিয়ে গেছে, তারা তো দেশকে অত্যাচার অনাচারের মধ্যে ফেলে দিয়েছে। আমি আমার এলাকার সকলকে বলবো, সকল দলের সকল মতের সাথে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আমার জানতে আমি কখনো বিএনপি জামাতের কর্মীদেরকেও আমি কখনো হয়রানি করিনি। আমার দ্বারা কখনো কোনো দলের মানুষ মামলার আসামি হয়নি। নির্বাচনের সময়ে যে কয়েকটি মামলা হয়েছিল, সেই মামলাগুলো কিন্তু আমার উদ্যোগেই আমি নিষ্পত্তি করে দিয়েছি। রাজনৈতিক প্রতিহিংসা আমার মধ্যে কখনো ছিল না। 8000 ছেলে মেয়েকে চাকরি দিয়েছি, কখনো কারো থেকে 1টি টাকাও নিইনি। কখনো দখল বাণিজ্যে ছিলাম না, কখনো সেই পোস্টিং বাণিজ্যে আমাকে দেখা যায়নি। সাধারণ মানুষের মতো আমি ছিলাম। মৃত্যুর ঝুঁকি নিয়ে আমি বন্যার সময়ে আমার সমস্ত তহবিল দিয়ে সরকারি সাহায্য আসার আগে আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম। 2008 সাল, 10, 12,
14, 16, 17